একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শেয়ার মূলধন হ্রাসের লক্ষ্যে আদালতে যে দরখাস্ত দেওয়া হবে সেটার প্রেক্ষিতে আদালত এরূপ দেখার প্রয়োজন নেই যে প্রকৃতপক্ষে শেয়ার মূলধন হ্রাস করা হয়েছে কিনা, কোম্পানি যথাযথভাবে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কিনা তা আদালতের দেখাই যথেষ্ট। একই শ্রেণীভুক্ত সকল শেয়ার হোল্ডার যখন শেয়ার মূলধন হ্রাসে অংশ নেয় এবং যে শেয়ার মূলধন হ্রাস সমতার নীতি এবং ন্যায়পরতার নীতির উপর ভিত্তি করে করা হয়, যা অপরিশোধিত শেয়ার দায়িত্বর সাথে জড়িত নয়, সেখানে মূলধন লোকসানের প্রমাণ আছে এবং যে সকল ক্ষেত্রে শেয়ার মূলধন হ্রাসের অনুমতি দিতে আদালতকে কিছুই নিবৃত্ত করতে পারে না সেই বিষয়গুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাতুদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আলোচনা করব কোম্পানিজ অ্যাক্ট 1994 নিয়ে। এই সংক্রান্ত বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি 4টি পর্ব। আজকে 5ম পর্বে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আজকে শেয়ার মূলধন হ্রাস অনুমোদনের আদেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সেকশন 64-এ সুস্পষ্টভাবে বলা হয়েছে, শেয়ার মূলধন হ্রাসের ব্যাপারে আপত্তি উত্থাপনের অধিকারী প্রত্যেক পাওনাদার সম্পর্কে আদালত যদি সন্তুষ্ট হয় যে উক্ত হ্রাসের ব্যাপারে তার সম্মতি গ্রহণ করা হয়েছে বা তার পাওনা বা দাবির পরিসমাপ্তি ঘটেছে বা তা পরিশোধ করা হয়েছে অথবা পরিশোধ করার জন্য জামানত প্রদান করা হয়েছে, তাহলে কিন্তু আদালত যেরূপ উপযুক্ত মনে করবে সেরূপ শর্ত সাপেক্ষে উক্ত হ্রাস অনুমোদন করে আদেশ দান করতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শেয়ার মূলধন হ্রাসের লক্ষ্যে আদালতে যে দরখাস্ত দেওয়া হবে সেটার প্রেক্ষিতে আদালত এরূপ দেখার প্রয়োজন নেই যে প্রকৃতপক্ষে শেয়ার মূলধন হ্রাস করা হয়েছে কিনা, কোম্পানি যথাযথভাবে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কিনা তা আদালতের দেখাই যথেষ্ট। একই শ্রেণীভুক্ত সকল শেয়ার হোল্ডার যখন শেয়ার মূলধন হ্রাসে অংশ নেয় এবং যে শেয়ার মূলধন হ্রাস সমতার নীতি এবং ন্যায়পরতার নীতির উপর ভিত্তি করে করা হয়, যা অপরিশোধিত শেয়ার দায়িত্বর সাথে জড়িত নয়, সেখানে মূলধন লোকসানের প্রমাণ আছে এবং যে সকল ক্ষেত্রে শেয়ার মূলধন হ্রাসের অনুমতি দিতে আদালতকে কিছুই নিবৃত্ত করতে পারে না সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। দর্শক, শেয়ার হ্রাস সংক্রান্ত আদেশ এবং কার্য বিবরণী নিবন্ধনের একটা বিষয় রয়েছে। কোম্পানি আইনের সেকশন 65-এ কিন্তু এই ব্যাপারে বর্ণিত আছে যে রেজিস্ট্রারের নিকট কিছু দলিল আদি উপস্থাপন করা হলে তিনি সেগুলো নিবন্ধন করবেন। যেমন কোম্পানির শেয়ার মূলধন হ্রাস অনুমোদন করতে আদালত কর্তৃক প্রদত্ত আদেশ, আদালত কর্তৃক অনুমোদিত একটি বিবরণী বা স্টেটমেন্ট যাতে নিম্নোক্ত বা কতিপয় তথ্যাদি থাকবে, হ্রাসকৃত শেয়ার মূলধনের পরিমাণ, যতটুকু শেয়ার উক্ত মূলধনে বিভক্ত হবে তার সংখ্যা থাকতে হবে, তারপর ধরুন প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু থাকতে হবে, নিবন্ধনের তারিখে সংশ্লিষ্ট শেয়ার মূল্যের কোনো অংশ পরিশোধিত পণ্য হলে এর পরিমাণ, শেয়ার মূলধন হ্রাস করার জন্য কোম্পানির বিশেষ সিদ্ধান্ত যা আদালতের আদেশ দ্বারা অনুমোদিত হয়েছে সেটা বা নিবন্ধনকৃত হবার পর কার্যকর হবে সেই সম্পর্কিত বিষয়। কিন্তু উক্ত নিবন্ধনের যে নোটিশ আদালত যেভাবে প্রকাশ করতে নির্দেশ দান করবে সেভাবে প্রকাশ করতে হবে। কিন্তু আরেকটি বিষয় প্রিয় দর্শক, এটি বলে রাখা ভালো যে কার্য বিবরণী অর্থাৎ মেমোরেন্ডামের অংশ হওয়ার যোগ্যতা, যে কার্য বিবরণীগুলো আছে এগুলা মেমোরেন্ডামের অংশ হওয়ার যোগ্যতা কি থাকবে সেটা কিন্তু সেকশন 66-এ সুস্পষ্টভাবে বলা আছে যে কার্য বিবরণী নিবন্ধনকৃত হওয়ার পরে কিন্তু কোম্পানির মেমোরেন্ডাম সংশ্লিষ্ট যে অংশ আছে সেটা পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে বলে গণ্য হবে এবং এরকম যে বৈধ এবং পরিবর্তনযোগ্য হবে যেন তা শুরু হতেই মেমোরেন্ডামে এটা ছিল এরকম ভাবে ধরে নিতে হবে এবং উক্তরূপ নিবন্ধনের পর ইস্যুকৃত মেমোরেন্ডামের প্রতিটি অনুলিপিতে কিন্তু তা অন্তর্ভুক্ত হবে এবং কোনো কোম্পানি এর বিধান পালনে ব্যর্থ হয় যদি, তাহলে কিন্তু ত্রুটিপূর্ণ প্রত্যেকটি অনুলিপির জন্য বা সার্টিফাইড কপির জন্য উক্ত কোম্পানি অনধিক 100 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এবং কোম্পানির প্রত্যেক কর্মকর্তা যিনি জ্ঞাতসারে উক্ত ব্যর্থতা অনুমোদন করেন বা চলতে দেন তিনিও কিন্তু এরূপ অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলে রাখা ভালো যে হ্রাসকৃত যে শেয়ারের ক্ষেত্রে কিন্তু সদস্যগণের কিছু দায় দায়িত্ব রয়েছে। কোম্পানিজ অ্যাক্ট 1994-এর আমরা দেখতে পাই যে অনুচ্ছেদ 67 অনুযায়ী মূলধন হ্রাস করা হলে এর অতীত বা বর্তমান কোনো সদস্য কোনো শেয়ারের উপর তলবিকৃত যে অর্থ আছে সেটা পরিশোধের ক্ষেত্রে কিন্তু একদিকে শেয়ারের উপর পরিশোধিত যে অর্থ আছে বা ক্ষেত্রমত যে হ্রাসকৃত অর্থ আছে যাকে শেয়ারের উপর পরিশোধিত অর্থ বা
অর্থ হিসাবে গণ্য করতে হবে, এবং অন্যদিকে তথ্য বিবরণীর দ্বারা ধার্যকৃত যে শেয়ার আছে সেটার মূল্য পরিমাণ এই দুইয়ের যে অন্তরফল তার অধিক অর্থ পরিশোধ বা প্রদানের জন্য দায়ী হবেন না। পাওনাদারের নোটিশ দেওয়ার বিধান করার পিছনে যে উদ্দেশ্য নিহিত আছে তা হলো কোম্পানির আসলে সদস্যগণ যেন একতরফাভাবে পাওনাদারদের অজ্ঞাতে পাওনাদারদের স্বার্থবিরোধী কোনো কাজ সংগঠন না করেন। বিধানটি করা না হলে প্রকৃত ঘটনা আদালতের গোচরীভূত হয়তো হতো না, এবং প্রস্তাব গ্রহণকারী সদস্যদের দ্বারা প্রভাবিত হওয়ার যে সম্ভাবনা থাকতো বিদায় পাওনাদারগণ ক্ষতিগ্রস্ত হতেও পারতেন। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এখন পাওনাদারদের নাম গোপন যদি কেউ করে সেই ক্ষেত্রে এইটার ব্যাপারে কোম্পানিজ অ্যাক্ট 1994 কী ধরনের দণ্ডের বিষয় আছে সেটা সেকশন 68 অর্থাৎ 68 দ্বারাই কিন্তু বলা আছে। প্রিয় দর্শক, যদি কোম্পানির কোনো কর্মকর্তা শেয়ার মূলধন হ্রাসের বিরুদ্ধে আপত্তি উত্থাপনের অধিকারী কোনো পাওনাদারের নাম ইচ্ছাকৃতভাবে গোপন করেন, অথবা ইচ্ছাকৃতভাবে কোনো পাওনাদারের নাম, কোনো পাওনাদারের পাওনা বা দাবির প্রকৃতি বা পরিমাণের ভুল বর্ণনা করেন, কিংবা এমন হতে পারে যে উক্ত যে গোপনকরণ করছে কাজটা ভুল বর্ণনায় সহায়তা করে যারা, তাহলে তিনিও কিন্তু অনধিক 2 বছর কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় বিদণ্ডে দণ্ডনীয় হবেন। এটা কিন্তু একটা গুরুতর অপরাধ। মূলধন হ্রাসের কারণ প্রকাশ করতে হবে। কোম্পানিজ আইন 1994 এর ধারা 69 কিন্তু বলা আছে এই ব্যাপারে। কোম্পানির শেয়ার মূলধন হ্রাস করা হয়ে থাকে তাহলে আদালত যদি মনে করেন যে উক্ত হ্রাসের উদ্দেশ্য এবং অন্যান্য তথ্যাদি জনসাধারণের প্রকাশিত হওয়া উচিত, তবে কোম্পানিকে সেই সমস্ত কারণে কোম্পানির শেয়ার মূলধন হ্রাস করতে হয়েছে, যে সমস্ত কারণে তা প্রকাশ করার জন্য আদালত নির্দেশ দিতে পারবে। এইটাই হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয় ছিল। তো কোম্পানিজ অ্যাক্ট 1994 এর কিছু বিষয় নিয়ে আজকে যে আলোচনা করলাম সেটা আমাদের পর্ব 5-এ ছিল। তো পরবর্তীতে যে কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আশা করি এই আলোচনাগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে, আপনারা এর থেকে কিছুটা হলেও নলেজ শেয়ার করে আপনারা আপনাদের দৈনন্দিন ব্যবসা বাণিজ্য বা আপনারা যারা বিভিন্ন উদ্যোক্তা আছেন তাদের কাজে লাগবে, যারা এগুলো নিয়ে রিসার্চ করেন তাদের কাজে লাগতে পারে, বা বিচার প্রার্থীগণের কাজে লাগতে পারে, সংশ্লিষ্ট সকলে যারা শুনছেন এবং দেখছেন বাংলা ভাষাভাষী মানুষ প্রত্যেকে উপকৃত হবেন বলে আশা করি। পরবর্তী পর্বগুলোতে আমি চেষ্টা করব, বারবার বলছি যে আমি চেষ্টা করব যে কিছু ডিসিশন সেকশন ওয়াইজ সাইট করার জন্য, যাতে করে আরও সহজতর হয় আপনাদের এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য। ধন্যবাদ সবাইকে, আশা করি সাথেই থাকবেন পরবর্তী আলোচনায়। সেই পর্যন্ত আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী যে কোনো আলোচনায়। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি।